দীঘায় এখন প্রায় সারা বছরই পর্যটকদের ভিড়। অভিযোগ একেই কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা। অনেকেই গলা কাটা ভাড়াও চাইছেন, অনেক হোটেল আবার অনলাইন বুকিং এর সময় এক ভাড়া চাইছে, আর তারপর হোটেলে চেক ইনের সময় ভাড়া চাইছে বেশি। এসবের জেরে পর্যটকরা রীতিমতো নাজেহাল। হাতে অল্প ছুটি, চলো দীঘা। সপ্তাহের মাঝে দীঘা, উইকেন্ডেও দীঘা। দীঘা সারা বছরই টানে। সমুদ্রের পাশাপাশি এখন নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। 27শে জুন রথ, তার আগে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। দীঘায় এখন উপচে পড়া ভিড়, রাস্তায় গাড়ির লম্বা লাইন। এত ভিড়ে হোটেলে ঘর পাওয়া যায়, অনেক হোটেল হাউসফুল। অভিযোগ এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা। অভিযোগ অত্যাধিক ভাড়া চাওয়া হচ্ছে। পর্যটকদের দাবি, আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত, এখন সেই নন এসি ঘর 2500 টাকা। 1200 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর, এখন সেটা কোথাও 3500, কোথাও আবার 6000 টাকা। আগেও এসেছি, থেকেছি, দাম অনেকই কম ছিল, কিন্তু এখন হোটেলের রেটটা অনেক বেড়ে গেছে, প্রায় আকাশ ছোঁয়া। বছরে হয়তো 8 মাস 12 মাসে 4 মাস একটা সিজন, সেই সিজনটা কেউ ডিসকাউন্ট দিতে চায় না। এবার কোনো কাস্টমার হয়তো ডিসকাউন্ট টাইমে এসছে, সে এখন এসছে, সে যদি বলে আমি সেই রেন্টে নিব। বেলঘরিয়ার বাসিন্দা অলোক পাল, তার অভিযোগ অনলাইনে হোটেল বুক করে যাওয়ার পরেও তাদের নাজেহাল হতে হয়েছে। 23 জনের জন্য তারা 6টি ঘর বুক করেছিলেন। হোটেলে ঢোকার পর বলা হয় 6টি ঘর দেওয়া হবে না, 3টি ঘরে থাকতে হবে 23 জনকে, ভাড়াও দিতে হবে বেশি। 8 তারিখে বাই ফোনে বুকিং করেছিলাম, পেমেন্ট করা হয়ে গেছে, আমাদের এনারা বিল অলরেডি দিয়ে দিয়েছে। রুম 6খানা বুকিং করা ছিল, পেয়েছেন কত? আমরা এখন 6টাই পেয়েছি, কিন্তু কালকে রাত্রে বলা হয়েছে যে আমরা এই পরিষেবা এই টাকায় দেবো না এবং আমাদের অনেক বেশি অ্যামাউন্ট টাকা চার্জ করছে। আপনারা এতগুলো মানুষকে 3টে রুমে অ্যাডজাস্ট করুন, আপনারা 3টে রুম ছেড়ে দিন। পর্যটকদের অভিযোগ, কেউ দীঘায় গিয়ে এখন একদিন থাকতে চাইলে হোটেলই পাবেন না। হোটেলের ঘর পেতে হলে অন্তত 2 দিন নাকি থাকতেই হবে। এখন আবার বলছে কি একদিন হলে 3000, 2 দিন হলে 2500 করে লাগবে। সুতরাং আমাদেরকে তো 2 দিন ছাড়া হোটেল দিচ্ছিল না, একদিনের প্রোগ্রাম ছিল, 2 দিন করতে হচ্ছে। যখনই এই ধরনের কমপ্লেন পাচ্ছি, আমরা এখানে ডিএসপি এবং পুলিশকে বলছি, তারপর কিছু কথা বলছে এবং তার সমাধান করা হচ্ছে। ফলে আমরা চাই পর্যটক আসুক, তারাও সুন্দরভাবে তারা দীঘাতে তারা উপভোগ করুক জগন্নাথ দেবের মন্দির এখানে, এবং তার জন্য যা যা পরিষেবা দেওয়ার জন্য যা যা করার জন্য সেটা প্রশাসন দিতে সবকিছু। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। জাগলিং এর জাদু, ফুটবল নিয়ে কেরামতি ক্যানিং এর দীপায়ন গায়নের। বাংলা সাব জুনিয়র টিমের নিয়মিত সদস্য, এবার এলো অনূর্ধ্ব 17 ভারতীয় ফুটবল দলে খেলার সুযোগ। স্বপ্ন বড় ফুটবলার হওয়ার, সেই মতো নিয়মিত চলে প্র্যাকটিস। কঠিন পরিশ্রম করে এলো সাফল্য। ক্যানিং এর দীপায়ন গায়ন ডাক পেয়েছে অনূর্ধ্ব 17 ভারতীয় ফুটবল দলে। আমি প্রচুর খুশি, আমার থেকে বেশি খুশি আমার বাবা মা, কারণ বাবা মা ভাবতে পারেনি যে আমি এত স্ট্রাগল করে এই অবধি আসবো, বাড়ির লোকও খুব খুশি। আচ্ছা, তো পরবর্তী লক্ষ্য কি তোমার? পরবর্তী লক্ষ্য ইন্ডিয়া টিমে ফার্স্ট টিম খেলবো, এই আন্ডার-11 11-এর মধ্যে ঢুকবো, টিমের মধ্যে ঢুকবো, তারপর সিনিয়র খেলবো। আমি মেন খেলি স্টপার, তবে একটা মাসে লেফট ব্যাক খেলার ছিল, খেলছিলাম, ভালোই খেলছিলাম বলে স্যার বললো তুই দুটো পজিশনেই খেল।
দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের দিহিরপাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা দীপায়ন গায়েন। দীপঙ্কর আর দীপান্বিতার একমাত্র ছেলে। ডেভিড সেসুন হাই স্কুলের ক্লাস 10-এর পড়ুয়া। ছোট থেকে ফুটবল ভালোবাসে দীপায়ন। 7 বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু। পছন্দের জায়গা ডিফেন্স। বছর 3 আগে অনূর্ধ্ব 14 বাংলা ফুটবল দলে সুযোগ পায়। এরপর নজর কাড়া পারফরমেন্স। সম্প্রতি ভুবনেশ্বরে ছিল ট্রায়াল। সেই ট্রায়ালে এলো সুযোগ। এবার ভারতীয় ফুটবল দলে খেলার জন্য ডাক পেয়েছে ক্যানিংয়ের প্রত্যন্ত এলাকার ছেলে দীপায়ন। ওর আগ্রহটা প্রচুর ছিল, আর তখন আমি যখন সেলসে খুব নিম্ন মাইনেতে কাজ করতাম, তখন আমি সেটা ওর কন্ট্রোল করতে পারতাম না খরচটা। যে জন্য আমি ওকে বলতাম, বাবা ফুটবল একটা খুব স্ট্রাগলের জায়গা, যে তুই সাবধানে খেলিস আর নইলে খেলা বন্ধ করে দে। স্যারদের ভালো তত্ত্বাবধানে মোটামুটি একটু প্রশিক্ষণ ভালো পেয়েছে, যেখান থেকে শুরু করেছে শিক্ষকদের কোচিংয়ে। তাদের সম্পূর্ণ সহযোগিতা আমাদের যতটুকু গরিবানার ফ্যামিলিতে যতটা আমরা পেরেছি ব্যাকআপ দিয়েছি। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আসছে ইলিশের দিন। নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। এবার জালে উঠবে ইলিশ, পাতে পড়বে ইলিশ। উঠে গিয়েছে নিষেধাজ্ঞা। ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান। বাঙালির পাতে ইলিশে স্বাদে আহ্লাদে, ভাজা ভাপা সর্ষে, লাঞ্চ ডিনার ইলিশে ইলিশে। কাকদ্বীপ, নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার। ভগবানের কৃপায় যা ওয়েদার আছে, ইলিশ মাছের তো আমরা আশাই করি, না হলে আমরা খাবো কোথার থেকে। ওই জন্যই বলছি, বর্ষা যেভাবে আছে মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায়। আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা। মৎস্যজীবীদের বক্তব্য, ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে। আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে। বৃষ্টি আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশন আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং ওদেশেও গিয়েও ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম। তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে। এটা করেছে, এটা খুব দু দেশের জন্যই উপকার। পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা। ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার। মাছ ধরার জন্য ট্রলার, লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় 2000 এইসব ট্রলার, লঞ্চ এখন সমুদ্রে। না সেরকম পাওয়া যায় না, কম। আর সব সময় থাকে না ইলিশটা। কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। হ্যাঁ, আশা আছে ইলিশটা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। দীঘা, মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন। তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।